Welcome viewers to my channel Online পার্থ। এবার ওয়েব পেজ ডিজাইনিং এর 5 নম্বর পর্বে আমরা আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক রিঅ্যাক্ট নিয়ে। তার আগে ওয়েবসাইটের ওল্ড ফ্যাশন এবং লেটেস্ট ট্রেন্ড এই দুটো ব্যাপার নিয়ে একটু আলোচনা করা যাক। টেকনোলজিটা কি ছিল বলবো না, এখনো আছে। বেশ কিছু ক্ষেত্রেই আমরা পিএইচপি ইউজ করি ব্যাকএন্ডে। jQuery, Ajax ডেটাবেস হিসাবে ব্যাকএন্ডে MySQL, MS SQL ব্যবহার হচ্ছে, ASP.NET ও ইউজ হচ্ছে। রেন্ডারিং এর ব্যাপারটা কিরকম ছিল সার্ভার সাইড। HTML পেজগুলো ডেটাবেস এবং অন্যান্য কোয়ারিজের রেসপেক্টে আমাদের জেনারেট হতো সার্ভারেই, এবং ক্লায়েন্ট সেটা রিপ্রেজেন্ট করত, ডিসপ্লে করত সেই ওয়েব পেজগুলো HTML ফরম্যাটে। ইউজার এক্সপিরিয়েন্স বলতে কি, বেসিক্যালি আমরা ফিল করতাম পেজ রিফ্রেশ হতো ফ্রিকোয়েন্টলি এবং স্লোয়ার ইন্টারাকশন ছিল বর্তমানের তুলনায়। ব্যাকএন্ড আগেই বললাম, MySQL, MS SQL ইত্যাদি ব্যবহার হতো। এখন লেটেস্ট ট্রেন্ড কি না, জেএস ফ্রেমওয়ার্ক ফ্রন্ট এন্ড হিসাবে ইউজ করা হচ্ছে, রিঅ্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার ইত্যাদি। সার্ভার হিসাবে নোড.js, স্প্রিং বুট ইউজ হচ্ছে, এক্সপ্রেসের মাধ্যমে ব্যাকএন্ডের কাজ আমরা করছি। ডেটাবেস হিসাবে NoSQL চলে এসছে, যেমন মঙ্গোডিবি। এবং রেন্ডারিংটা কি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি নেক্সট স্লাইডে ডিটেলস আলোচনা করব। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং ফাস্টার, রিফ্রেশ ওরকমভাবে হচ্ছে না, রিয়েল টাইম আপডেটস, ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস। NoSQL ডেটাবেস যেটা বললাম, মঙ্গোডিবি, ফায়ারবেস এটসেট্রা চলে এসছে। এমন নয় যে MySQL বা SQL নেই, তাও নয়, NoSQLটাও চলে এসছে। এবার জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ব্যাপারটা কি, প্রি রিটন একটা লাইব্রেরি, রিউজেবল কোড। এবার পপুলার ফ্রেমওয়ার্কের মধ্যে রিঅ্যাক্ট, লাইব্রেরি বাই মেটা, অ্যাঙ্গুলার.js ফ্রেমওয়ার্ক বাই গুগল, ভিউ.js এক্সপ্রেস ব্যাকএন্ডে ইউজ করা হচ্ছে। এগুলো চলে এসছে পপুলার ফ্রেমওয়ার্ক হিসাবে। ফিচার কি না, কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার, সার্ভার সাইড রেন্ডারিং, রাউটিং, এপিআই হ্যান্ডলিং, সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন। রিঅ্যাক্ট এবং ভিউ এর মাধ্যমে যেটা আমরা করে থাকি। ব্যাকএন্ডে এক্সপ্রেস.js ইউজ হচ্ছে, একটা এক্সাম্পল। এবং পারফরমেন্সের দিক দিয়ে যদি বিচার করি, তাহলে পিএইচপি স্লোয়ার ফর রিয়েল টাইম অ্যাপস, কিন্তু ওকে, ডেটাবেস ড্রিভেন প্রোগ্রামিং এর জন্য, অ্যাপের জন্য গুড। রিঅ্যাক্ট ফাস্ট এবং লাইট ওয়েট, এক্সপ্রেস ইউজ হচ্ছে। যদি লার্নিং পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করি, তাহলে পিএইচপি ইজিয়ার ফর বিগিনার্স, সিম্পল সিনট্যাক্স, ধরতে সুবিধা প্রথমে। রিঅ্যাক্ট কি, তার জন্য একটু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দরকার, একটু জাভাস্ক্রিপ্টের ধারণা দরকার, কিছু বেসিক ধারণা, কিন্তু বেসিকও বলবো না, তার থেকে কিছু একটু বেশিই দরকার। সেদিক থেকে কিন্তু পিএইচপি দিয়ে শুরু করা সহজসাধ্য ব্যাপার। মতভেদ তো থাকতেই পারে, ইটস মাই ওপিনিয়ন। এর মানে যে এটাই তা তো নয়, ডিপেন্ডস, ইট ডিপেন্ডস অন সার্কামস্টান্সেস এবং পার্সপেক্টিভ যার যার মতো। এগিয়ে যাই। আমরা পিএইচপি কখন চুজ করব, যখন ট্র্যাডিশনাল কোনো ওয়েব অ্যাপ, যে বা আমরা কোনো মেনটেনেন্সের কাজে আছি, যে পেজটা ডেভেলপ অলরেডি হয়ে আছে পিএইচপিতে, সেগুলো তো করতেই হবে। সিম্পল হোস্টিং চাচ্ছি, cPanel ইউজ করে শেয়ার্ড হোস্টিং, তখন পিএইচপি। সার্ভার সাইড রেন্ডারিং, যেমন স্ট্যাটিক
ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, ইউজ করতেই পারি। যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করছি, লারাভেল ইউজ করছি, সেক্ষেত্রে আমরা পিএইচপি ইউজ করতেই পারি স্ক্রিপ্ট হিসাবে। সরি, রিয়াক্ট কখন ইউজ করব? মডার্ন টেকনোলজি যদি ইউজ করতে চাই, ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস, ড্যাশবোর্ড থাকবে, ফাস্টার রেসপন্স চাচ্ছি, কম্পোনেন্ট বেসড রিইউজেবল ইউআই স্ট্রাকচার। এবার আমার কিন্তু প্রথম ওগুলোই টার্মগুলোর থেকেই আমার কোয়ারিজ শুরু হতো। কম্পোনেন্ট বেসড, কম্পোনেন্টটা কি? রিইউজেবল ইউআই স্ট্রাকচারটা ঠিক বোঝা গেল না, ব্যাপারটা কি? খটকা। তারপরে আরেকটা আছে, আমি এক্সপ্রেস ব্যাকএন্ড জন্য ইউজ করব কখন? এপিআই ইউজ করছি। এপিআই কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। মানে কি হয়, ডিফারেন্ট সফটওয়্যার সিস্টেমের মধ্যে একটা সামঞ্জস্য, একটা সমন্বয় সাধন বলতে পারি। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে বিভিন্ন ফাংশন থাকতে পারে, ডেটা থাকতে পারে, যেগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারি দুটো মাধ্যমে। যেমন ফ্রন্ট এন্ড ইউজ করছি একটা দিয়ে, সেখানে ব্যাক এন্ড ইউজ হচ্ছে, ডেটাবেসটা আলাদা। এই দুটোর যে সমন্বয় সাধন করে আমাকে রেজাল্টটা দিচ্ছে, তার জন্য অনেক ফাংশন ইউজ করতে পারি আমরা। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ধীরে ধীরে আমরা যাব এবারে ফুল স্ট্যাক প্রোগ্রামার কাকে বলে, যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো ব্যাপারই সামলাতে পারে। ফ্রন্ট এন্ড তো আমরা কিছুটা আইডিয়া আমাদের হয়েছে আগের 4টি পর্বে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এর সমন্বয়ে একটা ডিজাইন পার্ট আমরা করতে পারি। কিছু ক্ষেত্রে ইউজার ইন্টারাকশনও হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন ফাংশন ইউজ করে। কিন্তু যখন আমরা একটা ডেটাবেস হ্যান্ডেলিং করছি, সেটা আলাদা একটা ডিবিএমএস ইউজ করছি, সেটা মাইএসকিউএল হতে পারে, এমএসএসকিউএল হতে পারে, নোএসকিউএলও হতে পারে, তখন সেটাকে বলবো ব্যাক এন্ড। তাহলে যারা ফুল স্ট্যাক প্রোগ্রামার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোতেই স্বচ্ছন্দ বোধ করেন। আদারওয়াইজ ফ্রন্ট এন্ড ডেভেলপাররা এই ডিজাইন পোর্শন, ব্যাক এন্ড ডেভেলপাররা ডেটাবেস বা এই দিকটা নিয়ে ভাবেন। এবার এই যে বললাম রিইউজেবল ইউআই, এই রিইউজেবল কম্পোনেন্ট ব্যাপারটা কি? কম্পোনেন্ট বিভিন্ন যে ফিচারগুলো আছে, আমি একটা ইজি এক্সাম্পল নিচ্ছি, একটা ওয়েব পেজ দেখাচ্ছি। রিইউজেবল বাটন, বাটন তো একই, এই ক্লিক মি, সাবমিট, ক্যান্সেল, 3টে বাটন এখানে করা আছে। তাহলে 3টেই তো একই বাটনই, তো ক্লাসটা তো বাটনই, কিন্তু বিহেভ করছে ডিফারেন্টলি, বিহেভস ডিফারেন্টলি। ক্লিক মিতে যখন ক্লিক করছি তখন ওই বাটন ক্লিকড, যখন সাবমিট বাটনে ক্লিক করছি তখন ফর্ম সাবমিটেড, যখন আবার ক্যান্সেলে ক্লিক করছি অ্যাকশন ক্যান্সেলড। এক্সাম্পল। তাহলে কম্পোনেন্টটা এখানে কি? বাটন। সেটাতে ইভেন্টটা যখনই ক্লিক করছি 3টা ডিফারেন্ট ওয়েতে কাজ করছে। সুতরাং এখানে একটাই সিঙ্গেল কম্পোনেন্ট আমরা বানাচ্ছি, যেটাকে রিইউজ করছি। 3 ক্ষেত্রে 3 রকম ভাবে একই বাটন ইউজ হচ্ছে। এটাকেই বলে রিইউজেবল কম্পোনেন্ট। খানিকটা ধারণা করাতে পারলাম। আগে আমরা না টেকনোলজিটা বুঝি, ওই আর্কিটেকচারটা কি ছিল, যেখানে আমরা পিএইচপিতে ইউজ করছি সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য, আর ক্লায়েন্ট সাইড তো আমরা জানি এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস দিয়ে করছি। ব্যাকএন্ডের ডেটাবেস হ্যান্ডেলিং এর জন্য আমরা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ পিএইচপি নিচ্ছি। সেখানে কি হতো, সার্ভারে ডেটাবেসটা আছে, ক্লায়েন্ট, এই যে 3জন ক্লায়েন্ট, সে 3টা ডিফারেন্ট ডিভাইস নিয়ে বসে আছে, তারা রিকোয়েস্ট করছে সার্ভারে, সে কোনো কোয়ারিজ, আমি বলছি ডেটাবেস রিলেটেড কোনো কোয়ারিজ জন্য রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট যাচ্ছে, সার্ভার সাইডে রেন্ডারিং হচ্ছে, সার্ভার কিন্তু পুরো
ডেটাবেসে কোয়ারি করে রিকোয়েস্টটাকে অনুযায়ী আমার কোয়ারিগুলো করে ও কিন্তু কি করছে, নিজেই এইচটিএমএল পেজ জেনারেট করছে। এইচটিএমএল পেজই জেনারেট করছে। কে করছে? সার্ভার। করে বিভিন্ন ক্লায়েন্টকে পাঠাচ্ছে। ইট উইল টেক টাইম, কারণ গোটা কাজটা সার্ভার যদি করে, সার্ভার তো একটাই, ক্লায়েন্ট 100টা রিকোয়েস্ট গেছে সার্ভারে, সার্ভার 100 জনের কাজ করছে, 100 জনের জন্য সেপারেট এইচটিএমএল জেনারেট করতে তার সময় লাগছে, রেন্ডারিং যেটাকে বলছি, করে সেই এইচটিএমএল পেজগুলো বিভিন্ন ক্লায়েন্টকে পাঠিয়ে দিচ্ছে। ইট উইল টেক টাইম, ডেফিনেটলি টেক টাইম, বোঝার অসুবিধা নেই। ক্লায়েন্ট সাইড কি করছে? শুধু সার্ভারের থেকে রেসপন্স যেটা পাচ্ছে সেইটা নিয়ে ও তো বানিয়ে দিচ্ছে এইচটিএমএল পেজগুলো, সার্ভার্স থেকে সাইট থেকে নিয়ে ওর রেসপন্সিবিলিটি জাস্ট টু ডিসপ্লে দ্য পেজেস। সরি, সেই জন্য সার্ভার সাইড রেন্ডারিং বলা হচ্ছে। বলে দেওয়া আছে যখন ক্লায়েন্ট বা ব্রাউজার রিকোয়েস্ট করছে একটা পেজ, পিএইচপি সার্ভার এক্সিকিউট করছে স্ক্রিপ্টটাকে, ডেটাবেস থেকে রিট্রিভ করছে, যদি সেটা ডেটাবেস রিলেটেড কোনো কোয়ারি হয়, জেনারেট করছে একটা কমপ্লিট এইচটিএমএল পেজ উইথ ডেটা এমবেডেড, এবং সেই এইচটিএমএলটাকে সেন্ড করে দিচ্ছে ক্লায়েন্টের ব্রাউজারে। ক্লায়েন্ট শুধু ডিসপ্লে করছে। এই হচ্ছে পিএইচপির ওয়ার্কফ্লো। বোঝা গেল? সুতরাং সার্ভারের কাজটা অনেক বেড়ে যাচ্ছে, ক্লায়েন্ট তো প্রচুর, প্রত্যেকের জন্য আলাদা করে ভাবতে হচ্ছে। এটা ছিল আগে। whereas রিয়াক্টে কি হচ্ছে, এখানেও ক্লায়েন্ট সার্ভার তো থাকবেই, এখানে কিন্তু অনেকটা ঘাড়ে রেসপন্সিবিলিটিটা ক্লায়েন্টের উপর চাপিয়ে দেওয়া হলো। সার্ভার কি করছে? সার্ভার কিন্তু রেন্ডারিং করছে, করে সার্ভার কি করছে, জেসন ফরম্যাটে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, ধরা যাক টেক্সট ফরম্যাটে, কোনো সাজানো গুছানো ব্যাপারটা হচ্ছে না, জাস্ট রেসপন্স গেট করছে, রেসপন্স করছে, ডেটাবেস কোয়ারি করছে, করে রেসপন্স করে যেটা ওর রেজাল্টটা পাচ্ছে সেটা আনঅর্গানাইজড, কোনো রকম সাজানো গোছানোর দিকেও যাচ্ছে না, ইমিডিয়েট কি করছে, ও খালি টেক্সট ফরম্যাটে ওটা পাঠিয়ে দিচ্ছে ক্লায়েন্টকে, বলছে তুমি তোমার মতো ভাই, এই হচ্ছে রেজাল্ট, দিস ইজ দ্য রেজাল্ট, ডিসপ্লে অ্যাজ ইউ লাইক, তুমি তোমার মতো করে ডিসপ্লে করে নাও। তাহলে কি হলো, 100 জন ক্লায়েন্টের রেসপন্স সার্ভার অনেক তাড়াতাড়ি করে দিচ্ছে, ফেচ করছে ডেটাটা, এবং তাকে তো সাজাতে হচ্ছে না, এইচটিএমএল জেনারেট করতে হচ্ছে না, সে শুধু ডেটাটাকে রিট্রিভ করে ফেচ করে দিচ্ছে টেক্সট ফরম্যাটে। ন্যাচারালি টেক্সট ফরম্যাটে অনেক বেশি ফাস্ট হবে। এবার যেই ক্লায়েন্ট তার নিজের মতো তার এন্ডে এইচটিএমএলটা জেনারেট করছে, জেনারেট করে ডিসপ্লে করছে। এই হলো মূল আর্কিটেকচারটা, যে ডিফারেন্সটা, যার জন্য অনেক বেশি ফাস্ট, সার্ভারের ঘাট থেকে দায়িত্বটা কমে যাচ্ছে অনেকটা। এই হচ্ছে ব্যাপার, মূল বিষয়টা রিয়াক্টের ওয়ার্কফ্লো। এবার ব্যাকএন্ড সার্ভারের রোলটা নোড.জেএস, এক্সপ্রেস.জেএস এইসব দিয়ে আমরা দেখব, সেটা অনেক পরে। ফ্রন্টেন্ডটা নিয়েই আমরা আলোচনা শুরু করেছি এবং আলোচনা চলবে। তাহলে ওয়েবসাইট দুটো দিক, ক্লায়েন্ট সাইট, সার্ভার সাইট। একটু থামি, এই এন্ডে পড়াশোনা করতে গেলে না একটু ডিপলি, যে কোনো পড়াশোনায় একটু সাবজেক্টিভ হতে হয়, একটু ভেতরে ঢুকে না পড়াশোনা করে ভাষা করলে হয় না। কেরিয়ার কাউন্সেলিং নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আইটির সিচুয়েশন যা শুনছি খুব একটা ভালো নয়। স্টার্টিং হচ্ছে 3.26, 3.36 এরকমই, তাও 50 থেকে 60% সিএসসি আইটি ছেলেরা যদি বসে থাকে, ফাইন্ডিং ট্রাভেল টু গেট এ জব, আগের সেই পরিস্থিতি নেই। ন্যাচারালি অনেক কিছু কাজই এআই এর মারফত হয়ে যাচ্ছে, তার জন্য দরকার নেই। সুতরাং এক্সেলেন্ট কোডার হতে হবে, আদারওয়াইজ খুব ভালো মাইনার চাকরি কিন্তু আশা করব না। আশা করলেও সে আমরা বাংলার দিকের থেকে পুনে বা হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরে যদি
ইয়ারলি 3.36 এর এলপিএ তে আমরা জব পাই, সেটা কিন্তু টাফ, খেয়াল রাখতে হবে। ভুল ধারণা আছে অনেকের, আইটিতেই বোধহয় মান্থলি স্যালারি বোধহয় হয়ে যায় 1 লাখ, ইজি পাওয়া যায়, ব্যাপারটা তা না হয়। সে নিয়ে ভিডিও আসবে, অবশ্যই আসবে। যাই হোক, আপাতত ডিপলি সেজন্য না টেনে, না ধৈর্য হয়ে আমরা দেখব এই কন্টেন্টগুলো। ন্যাচারালি ভিউজ কম হয়, এডুকেশনাল সাইটের আমি দেখি যে ভিউজ কম হয়, কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। যাই হোক, দুটো দিক ওয়েবসাইটে, ক্লায়েন্ট সাইট, সার্ভার সাইট। তো ক্লায়েন্ট সাইটে ওয়েব পেজগুলো ডিজাইনের জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট একদিকে, ফ্রেমওয়ার্কস, লাইব্রেরি ইউজ করব, রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, রিচ ইউজার ইন্টারফেসের জন্য। কোড এডিটার ইউজ করব আমরা, ভিজুয়াল স্টুডিও কোড, মানে VS কোড, সাবলাইম, এগুলো অ্যাটম, এগুলো ক্লায়েন্ট সাইট কোডিংয়ের জন্য ইউজ করব। সার্ভার সাইট রিকোয়ারমেন্টের জন্য একটা ওয়েব সার্ভার লাগবে, অ্যাপাচি আছে, IIS ইত্যাদি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার জন্য PHP, পাইথন, জাভা, নোড.js, .NET। ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো আছে, লারাভেল আছে PHPর ক্ষেত্রে, স্প্রিং আছে জাভার ক্ষেত্রে, জ্যাঙ্গো, লারাভেল, স্প্রিং, এক্সপ্রেস, ASP.NET ইত্যাদি। আর অপারেটিং সিস্টেম লিনাক্স, উইন্ডোজ ইত্যাদি, সেটা তো মোস্ট কমন। ডেটাবেসের ক্ষেত্রে RDBMS, MySQL, MariaDB, স্ট্রাকচার ডেটার জন্য আমরা ইউজ করব, অথবা NoSQL ডেটাবেস, MongoDB, ক্যাসান্ড্রা ইত্যাদির ক্ষেত্রে। তো PHP, MyAdmin, PGAdmin, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা ইউজ করব। এই তো বিষয়টা, একটু থামিয়ে থামিয়ে নোট নেওয়া ভালো কিন্তু। এইবার আসি, আমরা রিয়াক্টে প্রবেশ করতে যাচ্ছি। আমরা কি করব? প্রথমে আমাদের Node.js-টাকে ইনস্টল করতে হবে। দেন আমরা একটা এডিটর নিয়ে নেব, VS কোড ধরে নিচ্ছি। তো Node.js-টা কি? ইনস্টল যে করব Node.js কি? রান টাইম এনভায়রনমেন্ট, যেটা এক্সিকিউট করবে জাভাস্ক্রিপ্ট কোড, ক্রস প্ল্যাটফর্ম। এটা উইন্ডোজেও কাজ করবে, ম্যাকেও কাজ করবে, লিনাক্সেও কাজ করবে, সুবিধাজনক। এক্ষেত্রে প্যাকেজ ম্যানেজার একটা বিষয় আমাদের অবহিত হতে হবে, যেটাকে আমরা NPM বলে ডাকবো, নোড প্যাকেজ ম্যানেজার, লাইব্রেরিগুলো ম্যানেজ করার জন্য এবং তার ডিপেন্ডেন্সিগুলো ম্যানেজ করার জন্য। এবার ব্যাকএন্ডের জন্য এটা ইউজ হবে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন এর জন্য, API ক্রিয়েশনের জন্য, এবং সার্ভার সাইড ডেভেলপমেন্টের জন্য লাগবে। বিভিন্ন মডিউল, কমন JS মডিউল, এগুলো সাপোর্ট করে। ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবেল, পপুলার নানা রকম ফ্রেমওয়ার্ক আছে, যেমন এক্সপ্রেস ব্যাকএন্ডের জন্য, আর গুগল ক্রোমের ইঞ্জিন ইউজ হবে ফাস্ট এক্সিকিউশনের জন্য। VS কোড কি? লাইট ওয়েট কোড এডিটর, ফ্রি পাওয়ারফুল সোর্স কোড এডিটর মাইক্রোসফটের। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, C, C++, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, মেনি মোর। এক্সটেনশনস অ্যান্ড ডিবাগিং, প্রচুর এক্সটেনশন, মার্কেট প্লেস আছে। ক্রস প্ল্যাটফর্ম, অ্যাভেলেবেল ফর উইন্ডোজ, ম্যাক অ্যান্ড লিনাক্স। এই জন্য এই দুটো ইনস্টল করে নিতে হবে, এবং এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা কিন্তু ঠিকমতো সেট করে নিতে হবে। জেনারেলি হয়েই যায়, তাও দেখে নিতে হবে একবার। কোথা থেকে ডাউনলোড করব? লিঙ্ক দেওয়া থাকলো nodejs.org, code.visualstudio.com থেকে আমরা ডাউনলোড করব। জেনারেলি উইন্ডোজের ক্ষেত্রে Node.js-টা প্রোগ্রাম ফাইলসের মধ্যেই হবে, আর লোকাল প্রোগ্রামস মাইক্রোসফট VS কোড তার মধ্যে ইনস্টল হয়। এইবার আমরা ডেস্কটপের মধ্যে একটা ওয়েবসাইট বলে ফোল্ডার বানিয়ে নিলাম, রাইট ক্লিক, নিউ ফোল্ডার বানিয়ে নিলাম।
এবার সেখানে আমরা কমান্ড প্রম্পটে চলে গেলাম, গিয়ে একটা কমান্ড দিচ্ছি আফটার ইনস্টলিং নোট, কিন্তু নাহলে কাজ করবে না। ওই যে বললাম নোট প্যাকেজ ম্যানেজার npm, কি কমান্ড দিচ্ছি, npm ক্রিয়েট ভিট, অনেকে ভাইট বলে থাকে, আমি ভিট বলছি, কারণ কি ওই যে একটু যদি সার্চ করি আমরা নেটে দেখব এই ভিট ফ্রেঞ্চ ওয়ার্ড এর মানে কি কুইক, প্রোনাউন্সড ভিট, অথবা যেভাবেই করি না কেন, সেই জন্য আমি ভিটই বলবো। npm ক্রিয়েট ভিট এই কমান্ডটা লিখব, মানে কুইকলি আমি একটা প্রজেক্ট ডেভেলপ করতে যাচ্ছি, বুঝে নিই। সঙ্গে সঙ্গে ও প্রজেক্ট নেম চাইবে, নর্মালি ভিট প্রজেক্ট লেখা থাকবে, আমি ওটাকে চেঞ্জ করতে পারি, সে ডেমো করে দিতে পারি, আপাতত করছি না। এন্টার করার পরেই আমাকে একটা ফ্রেমওয়ার্ক সিলেক্টের জন্য বললে, তো ভ্যানিলা, ভিউ, রিয়াক্ট এরকম আছে, তা আমরা রিয়াক্ট চুজ করলাম। দেন আফটার প্রেসিং এন্টার উই আর গেটিং লট অফ অপশনস, যে কি স্ক্রিপ্ট ইউজ করবো, টাইপ স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, তো আমরা জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলাম, এখানে করছি। সঙ্গে সঙ্গে কি হবে, ও অটোমেটিক্যালি ভিট প্রজেক্ট বলে একটা ফোল্ডার তৈরি করবে, ভেতরে অনেক কিছু থাকবে। ভেতরে কি আছে, এই ব্ল্যাক স্ক্রিনের লেফট হ্যান্ড সাইডে দেখাচ্ছে পাবলিক, এসআরসি ইত্যাদি আছে। তো এইবার আমরা ভিট প্রজেক্টটাকে রাইট ক্লিক করে কি করছি, ওপেন উইথ কোড, সঙ্গে সঙ্গে ভিএস কোডে খুলে যাচ্ছে, ওটা প্রজেক্ট ফোল্ডারটা অ্যাড হয়ে যাচ্ছে। আমি কোনো কোড লিখবই না, ও একটা তৈরি করে দিয়েছে। এইবার এই বাঁদিকে ফোল্ডারগুলো দেখছি, সেখানে আমরা কি করব, টার্মিনালের আন্ডারে ভিএস কোডের টার্মিনাল মেনুটায় গিয়ে, অথবা কন্ট্রোল শিফট টিল্ট এসকেপের নিচের কিটা একসঙ্গে প্রেস করলেও আসে। টার্মিনাল উইন্ডো এলে পরে দুটো অপশান আছে, পাওয়ার শেল, কমান্ড প্রম্পট। পাওয়ার শেল অনেক সময় ইনস্টল না থাকলে কাজ করে না, সেক্ষেত্রে আমরা কমান্ড প্রম্পটটা সিলেক্ট করে একটা কমান্ড দিচ্ছি npm ইনস্টল, ওই নোট মডিউলসগুলো ইনস্টল করার জন্য, বিভিন্ন মডিউলস দেখব, নোট মডিউলস বলে একটা ফোল্ডার ইনস্টল হয়ে যাবে। দেন আমরা কমান্ডটা রান করব, npm রান dev, সঙ্গে সঙ্গে নর্মালি যে ফার্স্ট ওয়েব পেজটাও ক্রিয়েট করে ডিফল্ট, সেটা চালু করার জন্য একটা লোকাল লিঙ্ক দিয়ে দেবে, http localhost 5173, that is the port number 5173 পোর্টে জেনারেলি ও রান করে। আমরা ওখানে কন্ট্রোল লেফট ক্লিক করলেই এই ওয়েব পেজটা দেখতে পাবো। তার মানে আমরা নিশ্চিত হলাম যে আমাদের রিয়াক্ট কাজ করছে। এবার কিছুই করিনি, এবার আমরা শিখবো ওটা কি করে চেঞ্জ করতে হয়। ওটা অবশ্যই না, আজকে প্রত্যেকে যদি এই এপিসোডটা দেখে নিজেরা নোট.js এবং ভিএস কোডটা ইনস্টল করে এই পেজটা দেখতে পারে, তাহলে বুঝবো আমার পরিশ্রমটা সার্থক। এবং স্ট্রাকচারাল ডিফারেন্সটা, আর্কিটেকচারের ডিফারেন্সটা যদি বুঝতে পারে, যে পিএইচপি যদি রাখি, বা সার্ভার সাইড রেন্ডারিং এবং ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বলতে কি বুঝলাম, কেন এটা বেশি ফাস্ট কাজ করবে, তাহলে আমার পরিশ্রম সার্থক। আরেকবার বলি, এই যে পেজটা জেনারেট হলো, কোনো কোড লিখে না, বাই ডিফল্টও করেছে, তার মধ্যে এসআরসি মানে সোর্স, একটা সিএসএস আছে app.css, ইয়েলো সার্কেল অংশটা দেখব, জেএসএক্স, জাভাস্ক্রিপ্ট, এক্সএমএল এক্সটেনশন নেমটা, এগুলোই আমরা শিখব কি করে কাজ করে। তো ওই যে ডান দিকে বড় করে দেখানো আছে app, JSX, মেইন JSX, ইন্ডেক্স HTML, এই তিনটে, এবং app CSS, একটা CSS করাই আছে, সেটা অনুযায়ী এই পেজটা ডিসপ্লে করলো। আজকের মতো এখানেই, চালু করাটা অবধি দেখলাম, নেক্সট এপিসোড কিন্তু দেখতেই হবে আমাদের, এই রিয়াক্টের যাত্রা শুরু, অনেক দূর যেতে হবে। চলি,
নিয়মিত আসতে পারছি না। আমি বলেছিলাম একবার যে এপ্রিলের আগে একটু নিয়মিত আসাটা একটু সম্ভব হচ্ছে না, একটু প্রবলেম আছে আমার। এবার বললেও প্রত্যেক সানডেতে হচ্ছে তা না, কিন্তু হবে, একটু ধৈর্য রাখতে হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইবার অলরেডি, প্লিজ শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। লেটেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে এলাম, এমন না যে পুরোনোটা দেখবো না, সেটাও দেখবো, কিন্তু খুব অভাব বোধ করি। শিখতে চাইলে কোথাও যেন একটু ইজিভাবে মনে হচ্ছে যে শিখতে পারছে না, তাদের জন্য বিশেষ করে এই উদ্যোগ। একটু দেখবেন, সহযোগিতা করবেন, আপনারা আসেন পাশে, তার ফলেই তো আস্তে আস্তে 300 সাবস্ক্রাইবারের দিকে যাচ্ছি। সাপোর্ট করুন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসছি, নেক্সট চলবে রিয়্যাক্টের উপরে ভিডিও।